আমার আর খেয়ে কাজ নেই, তাই না, যে আপনার কাছে যাব? সব ভুলে বসে আছো দেখছি। কাল রাতে যে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের উপর হামলা চালালে, তারপর ঠোঁট থেকে উঠে আমার ইজ্জতে হামলা চালালে। ছি ছি, কত মিথ্যে বলতে পারেন আপনি। আমি এমন কিছুই করিনি, যা করার আপনি করেছেন। সব তুমিই করেছো। আমার কাছে প্রমাণ আছে, দেখবা কিভাবে করেছো। হ্যাঁ, আমি দেখতে চাই, দেখান। দেখো। নিজের আমার হাত ধরে হাঁচকা টেনে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁটে ঠোঁট চেপে ধরলেন। ওনার এহেন কাণ্ডে আমার চোখ কপালে উঠে গেল। নিজেকে ছড়ানোর জন্য ওনার বুকে হাত পা ছড়া শুরু করে দিয়েছি, কিন্তু ওনার বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে পারছি না। কিছুক্ষণ ধস্তাধস্তি করার পরেও ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি হ্যাবলা কান্তের মতো ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। ব্যাপারটা হলো কি, হঠাৎ করে ওনার মনে আমার জন্য এত ভালোবাসা এলো কীভাবে? নিজের অফিসে গেছে, অনেকক্ষণ হয়েছে। কালকে থেকে তিতলির কোনো খোঁজ পাইনি, আর খুব চিন্তা হচ্ছে তিতলির জন্য। তন্ময়ের মতো একটা নরপিশাচের হাতে তিতলিকে ছেড়ে দিয়ে আমি কিভাবে শান্তিতে থাকতে পারি? রূপা আপুর শেষ চিহ্ন তিতলি। 10 বছরের একটা বাচ্চা মেয়েকে এতিমখানা থেকে নিজের বোন বানিয়ে নিয়ে এসেছিলেন রূপা আপু। আমার মতো একটা এতিমকে চাচা নিজের মেয়ের মতো দেখেছেন সব সময়। রূপা আপু নিজের বোনের জায়গা দিয়েছিলেন। সেই আপুর শেষ স্মৃতি তিতলি। দুর্ভাগ্যক্রমে সেই রূপা আপুর ভাগ্যে তন্ময়ের মতো একটা পশু জুটেছিল। 1 বছর আগে রূপা আপুর হঠাৎ মৃত্যু থেকে তিতলিকে আমি নিজের মায়ের মতোই আগলে রেখেছিলাম। তিতলির ভাগ্যে যাতে সৎমানা আসে, সেই কারণেই তন্ময়কে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। একদিক থেকে ভালোই হয়েছে যে বিয়েটা হয়নি। এখন শুধু তিতলিকে তন্ময়ের কাছ থেকে আনতে হবে। তন্ময়ের মতো একটা খারাপ মানুষের কাছে আমি তিতলিকে কিছুতেই থাকতে দিতে পারি না। আলমারি থেকে কিছু টাকা বের করে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম তিতলির কাছে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সদর দরজার কাছে গিয়ে আমাকে হতাশ হয়ে ফিরতে হলো। নিজের দরজার বাইরে থেকে লক করে রেখে গেছেন, কিন্তু কালকে তো দরজা খোলা ছিল, আর বাসার সার্ভেন্টও ছিল। তবে আজ কেন আমাকে আটকে রেখে গেলেন নির্ঝর? আপনি আমাকে আটকে রেখে গিয়েছিলেন কেন? আমি কি মানুষ নাকি জীবজন্তু? এভাবে আটকে রেখে যেতে হবে কেন? রাতে অফিস শেষে নিজের বাড়িতে ঢোকার সাথে সাথে তৃষ্ণা রাগী দৃষ্টিতে কথাটা বলল। তুমি নিজে বোকা নাকি আমাকে বোকা ভাবো বুঝি না। মানে, কি বলতে চাইছেন? তোমার কি মনে হয় এই বাড়ি থেকে যেখানে একটা পাখি আমার অনুমতি ছাড়া বের হতে পারে না, সেখানে তুমি 3 দিন একা বের হয়েছো, সেটা আমি জানি না? ওনার শান্ত কণ্ঠের ভয়ানক কথায় আমার আত্মার পানি শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কি বলতে চাইছেন আপনি? আমি কোথায় যাই? একদিনই তো পালিয়েছিলাম। লাইক সিরিয়াসলি, এতটা বোকা মনে হয় তোমার আমাকে? তৃষ্ণা, আমি এতটাও বোকা নই। মানুষ চেনার দক্ষতা আগে ছিল না, কিন্তু এখন আমি ঠিক চিনতে শিখেছি সবাইকে। শপিং এর বাহানায় বাড়ি থেকে বেরিয়ে 10 লাখ টাকা কাকে দিয়েছো সেটাও জানি। কালকে আমি বাসায় না থাকার সুযোগে বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলে সেটাও আমি জানি। অবশ্যই এই সময় আমার কিছুই আসে যায় না। তোমাকে আমি কিনে নিয়েছি আর এখন তুমি আমার বউ। সো তোমার উপর আমার অধিকার দ্বিগুণ। আমি ভেবেছিলাম অন্তত কাল রাতের পর তুমি নিজেকে একটু হলেও শুধরে নেবে, বাট আই ওয়াজ রং। তুমি আগের মতোই আছো, প্রতারক। নিঝড়ের এমন গা জ্বালানো কথা আমার একদম সহ্য হচ্ছে না। এমনিতেই তীর্থের টেনশনে আমার মাথা নষ্ট হওয়ার উপক্রম, আর উনি ওনার ফালতু কথার ঝুলি খুলে বসে আছেন। কিন্তু একটা ভাববার বিষয় আছে, সে যদি জানতো আমি লুকিয়ে কোথায় যাই, তাহলে আমাকে বাধা কেন দেননি? আপনি যদি জানতেন তাহলে বাধা কেন দেননি? নির্ঝর কিছুক্ষণ বাম হাত দিয়ে তার কপালে স্লাইড করতে থাকে। হয়তো সে যে কথাটা বলেছে সেটা তার মুখ ফসকে বেরিয়ে গেছে, হয়তো সে বলতে চায়নি। আমি শুধু জানতে চাচ্ছিলাম তুমি আর কতটা নিচে নামতে পারো। তন্ময়কে টাকা দেওয়ার জন্য নিজেকে আমার কাছে বিক্রি করেছো। এতটা ভালোবাসো তন্ময়কে, আর আমি আমি যে তোমার স্বামী সেই খেয়ালটুকু আছে তোমার? কালকেও তুমি তন্ময়ের বাড়ি গিয়েছিলে কেন তৃষ্ণা? উত্তর দাও, কেন? এটা আমার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলতে বাধ্য নই। তৃষ্ণা, তুমি কি একবারের জন্য আমাকে বুঝো না? ছাড়ুন আমাকে। রাতের জন্য রান্না করতে হবে, বাসায় কোনো সার্ভেন্ট নেই। নির্জয় আমার বাহু আঁকড়ে ধরে কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু আমি তার চোখের দিকে তাকাতে পারছি না। হয়তো তিতলির ব্যাপারটা উনি জানেন না। ওনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে কিচেনে চলে গেলাম। খাবার টেবিলে ওনার সাথে ভালো মন্দ আর কোনো কথা বলিনি, তবে ওনার চোখে মুখে দেখে মনে হচ্ছে উনি রেগে আছেন।
কিন্তু আমি নিরুপায়। ওনাকে তিতলির সম্পর্কে কিছুই বলতে পারবো না। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন হঠাৎ কেউ পেছন থেকে আমার কোমর চেপে ধরলো। পুরো বাড়িতে একমাত্র আমি আর নির্ঝর ব্যতীত অন্য কেউ নেই। তাই লোকটা যে নির্ঝর এটা বুঝতে আর বাকি নেই, কিন্তু ওনার এভাবে জড়িয়ে ধরায় আমার অস্বস্তি হচ্ছে। উনি ওনার থুতনি আমার ঘাড়ে ঠেকিয়ে দিয়ে শাড়ির নিচে দিয়ে আমার পেটে হাত রাখলেন। ইচ্ছে করছে একটা ধাক্কা দিয়ে ওনাকে পেছন দিকে ফেলে দিই, কিন্তু কেন যেন ভাবনাকে বাস্তবায়িত করতে পারছি না। নিঝড়ের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, না চাইতেও শরীর বারবার কেঁপে উঠছে। উনি ওনার 2 হাত দিয়ে আমার পেটে স্লাইড করছেন। পরিস্থিতি ক্রমশ আরও অস্বস্তিকর হয়ে যাচ্ছে। উপায়ান্তর না পেয়ে নির্ঝরের পেটে কুনোই দিয়ে পেছন দিকে ঠেলে ঘরের দিকে ছুটতে লাগলাম, কিন্তু বেশি দূর আর এগোতে পারলাম না। নির্ঝর আমাকে পেছন থেকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে মিশিয়ে কোলে তুলে নেন। নির্ঝর, কি করছেন? ছাড়ুন আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই। এসব একদম ঠিক হবে না, বলে দিলাম। কেন? আপনি আমাকে ছোবেন না। কেন? ভ্রুকুচকে তৃষ্ণার দিকে তাকিয়ে বলে। জানি না, নামান আমাকে। নিজের আমার কথায় বিন্দু মাত্র পাত্তা না দিয়ে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। ভয়ে জড়সড় একটা ঢোক গিলে আবার ওনাকে বললাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু এবারও আমার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করলেন। নিজের সমস্ত ভার আমার ওপর ছেড়ে দিয়ে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলেন। 1 মাস কেটে গেছে নিঝড়ের সাথে আমার বিয়ের। এই কয়েকদিন নিঝড় আমার মধ্যে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হলেও কোথাও না কোথাও নিঝড়ের আমার প্রতি ঘৃণার রেশ রয়ে গেছে। যেই উদ্দেশ্যে আমাকে বিয়ে করেছিলেন উনি, প্রতি রাতে ওনার শয্যাসঙ্গী হয়ে সেই উদ্দেশ্য আমি পূরণ করে চলেছি। কোনো মতে দিন কেটে যাচ্ছে আমার, কিন্তু জীবন থমকে গেছে। এতদিনে তৃপ্তির সাথে একবারের জন্য দেখা বা কথা হয়নি। নিঝড়ের দৃষ্টি এড়িয়ে 3 দিন তন্ময়ের তিতলির খোঁজে বেরিয়েছি, কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরতে হয়েছে আমাকে। না জানি তিতলির সাথে কি করছে ওই পশুটা। কেমন আছে তিতলি? কোথায় আছে? পরন্ত বিকেলের হালকা তির্যক রোদ, সেই সাথে হিমশীতল বাতাস, সব মিলিয়ে মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি হয়েছে। ছাদের কার্নিশ ঘেঁষে হাতে 1 মগ চা নিয়ে দাঁড়িয়ে আছি। গোধূলি লগ্নটা উপভোগ করতে করতে পুরনো সব স্মৃতির মাঝে বিচরণ করছিলাম। নিঝড় এখনো অফিস থেকে ফেরেননি। এখন অবশ্য ফিরবেন না, তার ফিরতে সন্ধ্যার পার হয়। কোনো সার্ভেন্ট নেই এই বাসায়। সার্ভেন্টদের নিঝড় সকালেই বিদায় করে দেন। রাতে আমাদের দুজনের জন্য রান্নাটা আমাকেই করতে হয়। জীবন কখন কোন দিকে বাঁক নেয় সেটা কেউ বলতে পারে না। একদিক দিয়ে আমার ভাগ্য সুখ দিচ্ছে, তো অন্য দিক দিয়ে আমার সবচেয়ে বড় সুখ কেড়ে নিচ্ছে। ভাগ্যের খেলাটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। কফি শেষ হতে না হতেই নিচের দরজায় কলিং বেল বাজা শুরু করলো। সচরাচর নিজের এত তাড়াতাড়ি আসেন না, আর উনি ব্যতীত এই বাড়িতে আর কেউ আসে না। কফির মগটা কিচেনে রেখে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি যতটা না অবাক হলাম, তার চেয়েও সামনে থাকা মানুষগুলো বেশি অবাক হলো। খুবই সুন্দর একটা মেয়ে নীল চুড়িদারে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার সাথে মধ্যবয়স্ক একজোড়া দম্পতি। তাদের পোশাক পরিচ্ছদ বলে দিচ্ছে তারা ভিআইপি কেউ হবেন। এই 1 মাসে প্রথম আমি ভিন্ন কোনো প্রাণীর মুখ দেখলাম এই বাড়িতে। সামনে থাকা সুন্দরী মেয়েটি আমার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে ঠেলে ভিতরে ঢুকলো। তার সাথে থাকা মানুষগুলো বাড়ির ভেতরে ঢুকে পড়লো। তাদের সবার সাথেই এক গাদা করে লাগেজ। তাদের ড্রাইভার এসে সেই সব লাগেজ ড্রয়িং রুমে রেখে চলে গেল। মেয়েটা আমাকে আপাদমস্তক দেখে বলতে শুরু করলো, নীর কোথায়? উনি তো অফিসে। হুম, কিন্তু তুমি কে আর নীরের বাড়িতে কি করছো? আমি আমি ও, এই বাড়ির নিউ সার্ভেন্ট স্নিগ্ধা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে নির্ঝর সজোরে কথাটা বলে। নীর, তুমি নিউ সার্ভেন্ট হায়ার করছো আর আমাকে একবার জানাওনি? এই 1 মাসেই আমাকে এতটা বোর করে দিয়েছো, তোমার সাথে আর কথা বলবো না। স্নিগ্ধা, ডোন্ট অ্যাক্ট চাইল্ডিশ। তোমার হঠাৎ করে এখানে কিভাবে এলে? কেন নীর, তোমার বাড়িতে কি আমরা আসতে পারি না? স্নিগ্ধার সাথে থাকা মহিলাটি নির্ঝরের উদ্দেশ্যে প্রশ্নটা শুনল। আমি সেটা তো বলিনি আম্মু। আমার বাড়ি মানেই তো তোমাদের বাড়ি। হাউ আর ইউ গাইস?
স্নিগ্ধার সাথে আসা বয়স্ক দম্পতি হলো নির্ঝরের বাবা মা রাজীব চৌধুরী আর নয়না চৌধুরী। আমরা ঠিক আছি নীর, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। আই এম ফাইন অলসো। আম্মু, তোমরা দোতলার ঘরে গিয়ে রেস্ট নাও, লাগেজ আমি পৌঁছে দিচ্ছি। নয়না বেগম আর রাজেশ সাহেব দোতলার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠা ধরলে স্নিগ্ধা নির্ঝরকে চেপে ধরে গালে চুমু বসিয়ে দেয়। তৃষ্ণা সেখানেই উপস্থিত ছিল। নির্ঝরকে স্নিগ্ধার চুমু দেওয়ার দৃশ্য সে স্পষ্ট দেখতে পেয়েও মাথা নিচু করে থাকে। এই মাত্র নির্ঝর তাকে সবার সামনে কাজের লোক বলে পরিচয় করিয়ে দিয়েছে। ভাবতেই তৃষ্ণার বুক মুচড়ে উঠছে। শেষ পর্যন্ত তার স্বামী তার বাবা মার সামনে কাজের লোক বানিয়ে দিল তাকে। স্নিগ্ধা গেস্ট রুমে গেলে নির্ঝর তৃষ্ণার হাত ধরে তার ঘরে নিয়ে যায়। তোমাকে কে বলেছিল দরজা খুলতে? প্রতিদিন আমি নিজে থেকে লক খুলে ভিতরে আসি, তাহলে আজ কেন তুমি খুলতে গেলে? আমি কিছু বলছি না, মাথা নিচু করে চোখের পানি ফেলছি আর নিঝড়ের বলা সব কথা শুনছি। আমাকে চুপ থাকতে দেখে নিঝড় বিচলিত হয়ে আবার চেঁচাতে শুরু করলেন। আনসার মি ড্যামেট, দরজা কেন খুলতে গিয়েছিলে? তুমি স্নিগ্ধার সামনে না এলে এত কিছুই হতো না। তোমাকে সার্ভেন্ট বলে পরিচয় দিতে হতো না আমার। আমি তো আপনার টাকায় কেনা গোলামি, তাহলে মানুষের সামনে সার্ভেন্ট বলাতে আর কি আসে যায়? এমনিতেও এই চুক্তির বিনিময়ে আমি মোটা অঙ্কের টাকা নিচ্ছি আপনার কাছে থেকে, তাই আপনার ইচ্ছা মতোই আমাকে চলতে হবে। তৃষ্ণার বলা কথাগুলোই নির্ঝর নির্বাক হয়ে যায়। তৃষ্ণার কথাগুলোর পেছনে লুকিয়ে থাকা তার কষ্টটা নির্ঝর খুব ভালোই বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার নেই। তৃষ্ণা আর তার বিয়ে আর একসাথে থাকার কথা সে তার পরিবারকে বলতে পারবে না। উপায় অন্তর না দেখে নির্ঝর তৃষ্ণাকে সার্ভেন্ট বলে পরিচয় দিয়েছে। এখন সবার সামনে সে আর তৃষ্ণা এক ঘরে থাকতে পারবে না, কিন্তু তার মুখ দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বের হচ্ছে না তৃষ্ণাকে বলার জন্য। কিছুক্ষণ দুজনের মধ্যে এভাবেই নীরবতা বিরাজ করে। একসময় তৃষ্ণা নিজেই সে নীরবতা ভেঙে জামা কাপড় গোছাতে থাকে। কি করছো? আপনার মা বাবা আর হবু স্ত্রীর সামনে তো আর আপনি পরনারীর সাথে এক ঘরে থাকতে পারবেন না, তাও আবার সে যদি হয় সার্ভেন্ট। তাই নিজের আসল অবস্থানে চলে যাচ্ছি। মানে? ঘাবড়াবেন না, কিচেনে নয়তো চিলেকোঠার ঘরে থাকবো। 3 মাসের আগে এই বাড়ি ছাড়বো না। নির্ঝর আর কিছু বলতে পারলো না, কেন যেন তার মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। তৃষ্ণা একে একে তার সব জিনিস গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নির্ঝর আগের অবস্থাতেই ঠাই দাঁড়িয়ে আছে দরজার পানে তাকিয়ে। চিলেকোঠার ঘরেই এক কোনায় হাঁটুর ভাঁজে মুখ গুজে অঝরে কেটে যাচ্ছি। আমার কষ্ট সহ্য করার সীমা ক্রমেই অতিক্রম হয়ে যাচ্ছে। আর পারছি না, আর কত কি সহ্য করব? সহ্য তো আর একটা সীমা থাকে। ছোট থেকে এত সহ্য করে আসছি। জন্মের পর মা বাবা তাদের পরিচয় দেননি, এতিমখানার দরজায় ফেলে দিয়ে চলে গেছে। জীবনের শুরুর 10টা বছর এতিমখানায় একা একা কেটেছে। রূপা আপু আর চাচা আমার মতো এতিমকে তাদের মেয়ে বানিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেও চাচি কখনো আমাকে আপন ভাবতে পারেনি। জীবন যুদ্ধ সংগ্রাম করে টিকে থাকতে হয়েছে। হতপর ভাগ্যের খেলায় প্রিয়জনকে হারিয়ে হতে হলো নিঃস্ব। প্রিয়জনের ঘৃণা নিয়ে বেঁচে থাকার অভিশাপও পালন করে নিয়েছি। ভাগ্যের নিষ্ঠুর জুয়া খেলায় আবার সবার হাতে পুতুল হয়ে গেলাম। যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, সেই তিতলি এখন আমার থেকে ক্রোশ ক্রোশ দূরে। যিনি আমার স্বামী, সে সবার সামনে আমাকে সার্ভেন্ট বলে পরিচয় দেয়। অবশ্য তারই বা কি দোষ? বিয়ের শর্তই ছিল 3 মাসের সংসার। বাসর রাতেই তো নিজের তালাকনামায় সই করে দিয়েছি। চিলেকোঠার ঘরটাতে জিনিসপত্র আর ধুলা দিয়ে আস্তরণ পড়ে গেছে। চোখের পানি মুছে আঁচল কোমরে গুজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। নিঝড়ের পরিবারের জন্য রাতে রান্না করলাম। যেহেতু বাড়ির নতুন সার্ভেন্ট আমি, সেহেতু তাদের খাবার শেষ করিয়ে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাত প্রায় 11:30টার পরে পুনরায় চিলেকোঠার ঘরে গেলাম। চিলেকোঠার ঘরটায় ছোট্ট একটা জানালা আছে। আমার মতোই বিষণ্ণ রাতের আকাশ দেখার জন্য হয়তো জানালাটা বানানো। পুরো আকাশ মেঘে ছেয়ে আছে। ইদানিং মেঘ বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। আকাশও আমার সাথে পাল্লা দিয়ে অশ্রু বর্ষণ করে, গুড়গুড় করে, মেঘ ডাকে। মাঝে মাঝে পুরো ধরাকে আলোকিত করে বিদ্যুৎ চমকাচ্ছে। আলোর ছায়ায় সে খেলা আমি চিলেকোঠার মেঝেতে শুয়ে দেখে যাচ্ছি। হঠাৎ দরজায় টোকা পড়তে উঠে দরজা খুলে দেখলাম নির্ঝর দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে আমার বুক কেঁপে উঠল, চোখ মুখ লাল হয়ে আছে ওনার।
কেন যেন মনে হচ্ছে উনি এতক্ষণ কান্না করেছেন, কিন্তু উনি কেন কান্না করবেন? দরজা খুলে দিয়ে আমি ভেতরে চলে এলাম। উনি পেছন থেকে দরজা বন্ধ করে দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। ওনার গরম নিঃশ্বাস আমার গলায় ঘাড়ে পড়ছে। অন্য কোনো দিন হলে হয়তো আমার মধ্যে কিছুটা পরিবর্তন হতো,